যার কাজ হলো গাড়ি চালানো আর মানুষের জুতা পরিষ্কার করা সে হবে ম্যাজিক। তুই এখনই এখান থেকে বিদায় হ, তোদের মতো ছোট লোকদের স্বপ্ন দেখাই পাপ। তো আপনি একবার বলেন আপনার কি চাই? শুধু এবারের মতো আমার হাজবেন্ডকে বাঁচান। আগামীকাল থেকে আমি আপনার ড্রাইভারের কাজটা করতে পারছি না। এই নিন গাড়ির চাবি। মানে হঠাৎ কাজ ছেড়ে দিচ্ছিস কেন? তোর কি বেতন কম হচ্ছে? না ম্যাডাম, বেতন কম হচ্ছে না, আসলে আগামী মাসে আমার বিসিএস পরীক্ষা, এর জন্য বাবা বলেছে আর ড্রাইভারের চাকরি করতে হবে না, এটাই আমার শেষ সুযোগ, পড়াশোনায় মন দিতে বলেছে। কি বললা? বিসিএস? ড্রাইভার হয়ে দেখো বিসিএস এর স্বপ্ন? এই তুই কখনো আয়নার সামনে নিজের চেহারা দেখেছিস? যার কাজ হলো গাড়ি চালানো আর মানুষের জুতা পরিষ্কার করা সে হবে ম্যাজিস্ট্রেট। পরিশ্রম আর মেধা থাকলে যে কেউ তার ভাগ্য বদলাতে পারে। এই রাখ তোর জ্ঞান। যারা সারা জীবন নিচু স্থানে থাকে তারা ওখানেই পড়তে মন। বড় জোর একটা সেকেন্ড হ্যান্ড অটো রিক্সাই কিনতে পারবি, বিসিএস তো অনেক দূরের কথা, একটা পিয়নের চাকরি পাওয়ারও যোগ্য। তুই এখনই এখান থেকে বিদায় হ, তোদের মতো ছোট লোকদের স্বপ্ন দেখাই পা। আমার না মাথায় কোনো কাজ করতেছে না, এখন আমি কি করব, কার ধারে যাবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। প্লিজ এখন আপনি কিছু একটা করুন। আচ্ছা ম্যাডাম শুনুন, আপনি আগে একটু শান্ত হন। আর আমি যতটুকু জানি আপনার স্বামীর বিরুদ্ধে শক্ত প্রমাণ আছে, তার অবস্থা এমনিতেও ভালো। এখন একটা মাত্রই উপায় আছে, নতুন জয়েন করা যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসেছে ওনার সাথে কথা বলুন। উনি যদি সদয় হন তাহলে হয়তো বা কিছু করা সম্ভব। আচ্ছা আপনি একজন অ্যাডভোকেট হয়ে যদি এভাবে কথা বলেন তাহলে আমি আমার স্বামীকে কিভাবে ছাড়াবো? দেখুন ম্যাডাম, আপনাকে আবারও বলছি, আপনি একটু শান্ত হন। আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করছি, এখন আল্লাহই ভরসা, দেখা যাক কি করলে কি হয়। যত টাকা লাগে আমি দিব, আপনি আমার স্বামীকে ছাড়ানোর ব্যবস্থা করুন প্লিজ। দেখুন ম্যাডাম, টাকা দিয়ে সবকিছু হয় না, আর আমি যতটুকু জানি উনি একজন স্টেট ফরওয়ার্ড মানুষ, তাই ওনার সাথে আপনার শান্ত হয়ে কথা বলতে হবে। আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে চলুন আমার চেম্বারে যাই, চেম্বারে যে বিস্তারিত বসে কথা বলবো। প্লিজ স্যার, আপনি আমার হাজবেন্ডকে বাঁচান। ও একটা অন্যায় করে ফেলছে, কিন্তু আপনি এটা নিয়ে ভাববেন না। আপনি যা চান, যত টাকা চান সব আমি দিব। আমাদের টাকা পয়সার কোনো কিছু তো অভাব নাই। শুধু আপনি একবার বলেন আপনার কি চাই? শুধু এবারের মতো আমার হাজবেন্ডকে বাঁচান। এই চেয়ারে বসে এইসব কথা চলে না, এখানে বসে শুধু চলে আইনের কথা। আরে সৈকত, তুমি এই চেয়ারে? আমি তো কল্পনাই করতে পারছি না যে তুমি এই চেয়ারে। জি ম্যাডাম, আমি সেই মানুষটা, যে মানুষটাকে আপনি বলেছিলেন আমার মতো ছোট লোকের স্বপ্ন দেখাও অপরাধ, সেই অপরাধী এখানে বসে আছে আপনার সামনে আইনের রক্ষক হয়ে। প্লিজ সৈকত, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি অহংকারে এতটা অন্ধ হয়ে গেছিলাম যে তোমাকে অনেক কিছু বলে ফেলছি। তুমি তো আমাদের নুন খেয়েছো, সেই খাতিরে হলেও এবারের মতো আমার হাজবেন্ডকে ছেড়ে দাও। ও যদি জেলে যায় আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে যাবে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি এবারের মতো ওকে বাঁচাও। মনে আছে ম্যাডাম, আপনি অনেক টাকার অহংকার করেছিলেন, কিন্তু আজ আপনার সেই কোটি কোটি টাকা আপনার সম্মান কি রক্ষা করতে পারছে? শুনুন ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, মানুষের সম্মান ওই নামি দামি ব্র্যান্ডের গাড়িতে থাকে না, থাকে তার ব্যক্তিত্বে, আচরণে, ব্যবহার। আপনি নুনের কথা বলছেন ম্যাডাম, আমি নুন খেয়েছি, তবে আপনার টাকায় নয়, আমার কষ্টে উপার্জিত পরিশ্রমের টাকায় আমি নুন খেয়েছি। আমি আপনার কাছে দায়বদ্ধ নই, আমি আমার দায়িত্বের কাছে দায়বদ্ধ। আমি কখনো বুঝতে পারিনি সামান্য একজন ড্রাইভার আমার ভাগ্য বিধাতা হয়ে আমার সামনে দাঁড়াবে। আমার সব অহংকার আর চূর্ণ হয়ে গেছে। দয়া করো সৈকত। আপনার স্বামী অনেক বড় অপরাধ করেছে, আপনার স্বামী যে অপরাধ করেছে তা কোনো অনুরোধ বা আবেগ দিয়ে কাজ হবে না। আমি যদি আপনার স্বামীকে ছেড়ে দিই তাহলে দিনমজুর রিকশাওয়ালাদের সাথে বেইমানি করা, আর আমি যেটা করতে পারি। মনে রাখবেন ম্যাডাম, সময় এবং সমুদ্রের স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না। আজ সময়টা হয়তো আপনার, কাল সময়টা অন্য কারো হতে পারে। তাই কারো পোশাক দেখে কাউকে বিচার করবেন না, কারণ কার সময় কখন কিভাবে বদলে যাবে সে নিজেও জানে। মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে শিখুন, কারো পেশা দেখে নয়। পদের চেয়ে সততা অনেক বড়, আর অর্থের চেয়ে ব্যক্তিত্বের মূল্য অনেক বেশি। আপনার স্বামী এখন থেকে পুলিশের হেফাজতেই থাকবে, আপনি এখন আসতে পারেন।
এই নাও ডিভোর্স পেপার, সাইন করে দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি, আমার ডিভোর্স লাগবে, ডিভোর্স পেপারে সাইন করো। বলা নেই, কও নেই, কিছুই হলো না। তুমি হুট করে এসে আমাকে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে বলছো আমাকে সাইন করে দিতে। আমি সাইন করব কেন? তুমি হয়তো চাকরি ছাড়বে, না হলে আমাকে ডিভোর্স দিবে, সিদ্ধান্ত তোমার। সৈকত, তুমি সব কি বলছো? চাকরির সাথে তোমার কম্পেয়ার কেন করছো? চাকরি চাকরির জায়গায় আছে, তুমি তোমার জায়গায় আছো। দুটোই আমার কাছে ইম্পর্টেন্ট। আমি না তোমাকে ছাড়তে পারবো, না চাকরি ছাড়তে পারবো। এই চাকরি করে তুমি আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ। তোমার এই চাকরির কারণে আমার বাসায় গিয়ে নিজে রান্না করে খেতে হয়। আমিও তো মানুষ, তাই না? আমিও তো চাই আমার বউ আমাকে একটু সময় দিক। কই, তুমি তো আমাকে সময় দাও না। হয় চাকরি নিয়ে থাকবে, না হলে আমাকে নিয়ে থাকবে। তুমি বাড়ির বউ, তুমি থাকবে বাড়িতে। তুমি কেন চাকরি করতে যাবে? আমি তোমাকে আগেও বলেছি তোমার চাকরি করার কোনো প্রয়োজন নেই। হয় তুমি চাকরি ছাড়ো, আর তা না হলে আমাকে ডিভোর্স দাও। তুমি কি চাচ্ছ? চাকরি ছেড়ে দিয়ে বাসায় বসে আমি তোমার সেবা যত্ন করি? আমার দ্বারা এটা সম্ভব না, আমি এটা পারবো না। তুমি কয় টাকা ইনকাম করো? হ্যাঁ, তোমার ইনকামের টাকায় সংসার চলে না, যার কারণে বাধ্য হয়ে আমারও চাকরি করতে হয়। আর আমি যে চাকরি করি এর জন্য সংসারটা সুন্দর মতো চলে, কিন্তু তোমার সহ্য হচ্ছে না। তুমি এখন কি চাচ্ছ? আমি চাকরিটা ছেড়ে দিয়ে বাসায় বসে বসে সারাক্ষণ তোমার টেক কেয়ার করি? আমি পারবো না। আমি একটা স্বাধীন চেতা মেয়ে। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি চাকরি করব, নিজের স্বাধীনতায় চলাফেরা করব। সেই স্বাধীনতায় যদি কেউ হস্তক্ষেপ করে সেটা আমি পছন্দ করি না। তাহলে যেহেতু তুমি চাকরি ছাড়তেই পারবে না, সাইন করো, ডিভোর্স লেটারে সাইন করো। ওকে ফাইন, তুমি যেহেতু ডিভোর্স চাচ্ছ আমি দিয়ে দিই, কারণ তোমার থেকে আমার ক্যারিয়ার আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। আরে বাহ, তোমাকে ডিভোর্স পেপারে সাইন করে দিতে বলছি আর তুমি ডিভোর্স পেপারে সাইন করে দিচ্ছ। একটাবার চিন্তা করলে না, ডিভোর্সের পরে তোমার লাইফের কি হবে, আমার লাইফের কি হবে? তোমার কাছে কি ভালোবাসার কোনো মূল্য নেই? টাকাই তোমার কাছে সব? হ্যাঁ, আমার কাছে টাকাটাই সব, কারণ টাকা ছাড়া বর্তমান কিচ্ছু মেলে না। তোমার এই ভালোবাসা দিয়ে না আমার সারা জীবনটা কাটবে না। আমার সারা জীবনে প্রচুর টাকা লাগবে। আর কি জানি বললে, আমার লাইফের কি হবে, তোমার লাইফের কি হবে? তোমার লাইফের কি হবে সেটা আমি জানি না, কিন্তু আমার লাইফের কি হবে সেটা আমি খুব ভালো করেই জানি। এই যে দেখতে পাচ্ছ, ও আমাকে অনেক আগে থেকেই পছন্দ করে। আমাকে বারবার বলতো এটা ওটা, কিন্তু আমি ওর কথা শুনিনি। কিন্তু আজকে যখন তুমি আমাকে বললে ডিভোর্সের কথা, আমি আমার ক্যারিয়ার আমার লাইফ দুটোই বেছে নিলাম। তোমাকে ডিভোর্স দিয়ে দে। তুমি এতদিন একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আসলে ও তোমার জন্য পারফেক্ট চয়েস না, আমি তোমার জন্য পারফেক্ট। তুমি সারাদিন অফিসে অক্লান্ত পরিশ্রম করো, আর বাসায় ফিরে ওর সেবা যত্ন। আচ্ছা, তুমি ও সমস্ত বাদ দাও তো, এসব বাদ দিয়ে তুমি ওকে ডিভোর্সটা দিয়েই দাও, আমি তোমাকে বিয়ে দেব। ভেবেছিলাম ঘষে মেজে সংসারটা অন্তত করি, কিন্তু ও আসলে সেটা যোগ্যই না। খুব ডিভোর্স করে লাফাচ্ছিলে না? এই খাবার দে না, আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দে, তাড়াতাড়ি দে। এই পাগল, এই যাও না, দূরে যাও, খাবার দে, ক্ষুধা লাগছে। মার সহ্য তো। সৈকত, দেখো না, পাগল ছাগল এসে আমাকে ডিস্টার্ব করছে। খাবার দে, মার খাবার। কি হয়েছে? আরে দেখো না, কোথা থেকে পাগল ছাগল এসে আমাকে ডিস্টার্ব করছে। মনি, তুমি? তোমার এই অবস্থা কেন? আমি এখন পাপের ফল ভোগ করতেছি। সারা জীবন টাকার পিছনে ছুটছি, ভালোবাসার কোনো মূল্য দেইনি। তোমার ভালোবাসা আমি বুঝি নাই। টাকার পিছনে ছুটতে যে ছেলেরা আমি পছন্দ করতাম ও আমাকে বিয়ে করে নাই, আমাকে ছেড়ে দিচ্ছে। আর পাপের ফলস্বরূপ আমার পেটে যেটা এটা দিয়ে দিচ্ছে। আমি অনেক বড় ভুল করছি সৈকত, আমাকে তুমি মাফ করে দাও। ক্ষমা চাচ্ছ তুমি আমার কাছে? এই শেষ পরিস্থিতিতে এসে তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? তোমার পাপের ফল আমার ঘাড়ে দেওয়ার জন্য? সরি, তোমাকে ক্ষমা করা কোনোভাবেই সম্ভব না। কেন জানো? কারণ যে মানুষটাকে আমি ভালোবেসে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলাম, শেষ পর্যায়ে এসে তোমাকে ডিভোর্সের কথা কেন বলেছিলাম জানো? যাতে তুমি চাকরিটা ছেড়ে দাও। আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি চাকরিটা ছাড়ো, সংসার করো। তুমি সংসার করতে চাওনি, তুমি চাকরি করতে চেয়েছিলে। চাকরিটাই তোমার কাছে বড় ছিল, তাই আমার কোনো দামই তোমার কাছে ছিল না। আজকে সেই চাকরি তোমাকে ধ্বংস করে দিল। এর জন্যই বলে, সংসারে যদি মেয়ে মানুষ চাকরি করে না, তাহলে সেই সংসার থাকে না।
সেটা ধ্বংস হয়ে যায়। যাই হোক, সরি, তোমাকে ক্ষমা করা কোনোভাবেই সম্ভব না। সৈকত, আমি না, আমি আমি ভুল করছি, আমি বুঝছি তো আমি ভুল করছি। তুমি তুমি আমার মেনে নিবা, আমার সাথে সংসার করবা? কি বললে তুমি? তোমার সাথে সংসার করব আমি? শোনো, একটা কথা বলি, যা হয় না 9-তে তা হবে না 90। আর তোমার সাথে সংসার করার প্রশ্নই আসে না, কারণ আমি বিবাহিত। এই যে দেখছো, ওকে আমি বিয়ে করেছি। তাই তোমাকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তুমি তো টাকাকে ভালোবাসতে, তাই না? জাস্ট ওয়েট, যা কিছু করেছিলে টাকার জন্য করেছিলে। এই নাও, এখানে 1 লক্ষ টাকা আছে, নাও। এই টাকাটা দিয়ে নিজের জীবনটাকে বদলে নিও। তুমি তো ভালোবাসা খোঁজনি, খুঁজেছিলে টাকা। আমার মনে হয় না 1 লাখ টাকার বেশি তোমার জীবনটাকে পরিবর্তন করতে দরকার হবে। অনু, চলো। ম্যাডাম, স্যার, টাকাটা তুই কি বললাম আমি বুঝতে পারিনি, কথাটা আবার বলতো। মানে কইতেছিলাম কি, এতক্ষণ ধরে তো আপনার করে ঘুরাইলাম, তাই রিক্সা ভাড়াটা দিবেন না? আমার একটু তাড়াতাড়ি বাসায় যেতে হইব। আমার বাড়িতে আমার পোলাটা খুব অসুস্থ। তোর এত বড় সাহস হয় কি করে তুই আমাদের কাছে টাকা চাইতেছিস? কারণ আমাদের ড্রেস আর পোশাক আশাক দেখে বুঝতেছিস না যে আমরা এই এলাকার পুলিশের ইন্সপেক্টর। আর তোর কত বড় পুলিশ জাতি আমাদের কাছে টাকা চাইতেছিস? এই পকিনি রিকশাওয়ালা, বাচ্চা রিকশাওয়ালা, তোর বউ পোলাপান মরে গেলে আমাকে কেন বলতেছিস? তোকে বলছি না একটা পয়সা দেবো না মানে দেবো না। এই চলেন এখান থেকে। ম্যাডাম, ম্যাডাম, এমনটা করবেন না। আপনারা তো আইনের মানুষ, আপনার কাছে তো টাকা পয়সার তো অভাব নাই, তাইলে সামান্য রিক্সা ভাড়াটা না দিয়ে চলে যাইতেছেন। আমার তো অনেক কষ্ট হয় রিক্সা চালাই। ম্যাডাম, স্যার, দয়া করে আমার টাকাটা দিয়ে যান। এই দেখ, তোদের মতন ছোট লোকের এই একটাই সমস্যা, কোনো কিছু হইলেই ঘ্যান ঘ্যান প্যান প্যান কানের কাছে করতেই থাকিস। আচ্ছা বাবা, বলছি তো টাকাটা দিব না, তুই তো কাজে যা, আমরা ওদের কাজে যাই। চলো। স্যার, এমনটা করবেন না স্যার। ম্যাডাম, দয়া করেন ম্যাডাম, আবার টাকাটা দিয়ে দেন ম্যাডাম। টাকা না পাইলে বউ বাচ্চা নিয়ে রাস্তায় নামতে হইব। আরে বাবা, তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? তোকে বলছি না একটা টাকা দিব না, তাহলে কি শুরু করছিস তুই? ম্যাডাম, আর আপনি তো চিল্লা চিল্লি করতেছেন সবার সাথে। সবার টাকা ভাইব, টাকাটা দিয়ে দিলে তো হয়ে যায়। আর আপনি পুলিশ হোসেন দেখে কি সবার মাথা কিনা নিছেন? আই ফকিনির বাচ্চা, তোর এত বড় সাহস হয় কি করে আমাদের মতো পুলিশের সাথে এভাবে কথা বলার? আরে তুই সেই ছোট লোকটা না, যার রিক্সাতে আমরা প্রতিদিন ঘুরি? তুই আবার কি করতে আসছিস? এক পাগলে হয় না, আবার নতুন পাগলের আমদানি। তোর এত বড় সাহস হয় কি করে আমার সাথে এভাবে কথা বলার? হ্যাঁ, তোকে এত বড় সাহস কে দিছে? আমি দিচ্ছি। তুই সাহস দিছস? তোর সাহস আছে আমার সামনে কথা বলার? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? এদিকে কোথা থেকে আসছস? আমার পরিচয় জানতে চান? সৈকত আহমেদ, দ্য কমিশনার অফ পুলিশ। স্যার, আপনি? আপনাদের লজ্জা করে না সামান্য কয়টা টাকার জন্য রিক্সাওয়ালাদের সাথে এমনটা করতে? আপনারা যখন এই পোশাকটা গায়ে জড়িয়েছিলেন তখন কি শপথ করেছিলেন মনে আছে আপনাদের? স্যার দেখেন, বিশ্বাস করেন আমার কথা, এই লোকটা আমাদের কাছ থেকে 1000 টাকা নিয়ে তারপরে ওই টাকা আর ফেরত দেয়নি স্যার। ম্যাডাম মিথ্যা কথা বলছে। আমাকে সেদিন কোনো টাকা দেয় নাই। আমার বাচ্চার কসম স্যার, আপনি চাইলে এটা তদন্ত করতে পারেন, আমার কোনো সমস্যা নাই স্যার। এর সত্যতা যদি আমি যাচাই করি তাহলে কিন্তু আপনাদের চাকরি নাও থাকতে পারে। কি সত্যতা যাচাই করব? স্যার, আমি মিথ্যা কথা বলতেছি স্যার। প্লিজ স্যার, আপনি প্লিজ আমাদেরকে সাসপেন্ড করবেন না স্যার। আমরা চাকরি থেকে বেরোলে কি করবো স্যার? আমাদের তো কিছু করার থাকবে না। পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্ব বোঝেন? পুলিশ মানে হচ্ছে জনগণের বন্ধু, জনগণের রক্ষক। আর আপনারা গরিবের ভক্ষক হয়ে গেছেন। আপনাদেরকে বেতন দেওয়া হয় না? সরকার থেকে আপনাদেরকে 20 থেকে 25 হাজার টাকার উপরে বেতন দেওয়া হয়। কেন গরিবের সামান্য 100-200 টাকা মেরে দিতে হবে? কম পড়ে যাবে অনেক। আপনাদের কাছে হয়তো 100-200 টাকা কোনো টাকা না, কিন্তু এই গরিব মানুষের কাছে 100-200 টাকা অনেক টাকা। এই টাকা দিয়ে তারা সংসার চালায়, বউ বাচ্চা চালায়। আপনাদের মতো কিছু সংখ্যক দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের জন্য এই পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়। সো আপনাদের মতো এই দুর্নীতিগ্রস্ত অফিসার আমাদের ডিপার্টমেন্টে কোনো প্রয়োজন নেই। অন্যায় যেহেতু আপনারা করেছেন,
শাস্তি আপনাদের ভোগ করতে হবে। আপনাদেরকে এই মুহূর্তে সাসপেন্ড করা হলো। ইউ বোথ আর সাসপেন্ডেড নাও। স্যার, আমাদের মস্ত বড় ভুল হয়ে গিয়েছে। স্যার, এই ধরনের অন্যায় আমরা আর কখনো করব না। স্যার, প্লিজ আমাদের ক্ষমা করে দেন। স্যার, ওনাদেরকে এত বড় শাস্তি দিবেন না। আর মানুষ মাত্রই তো স্যার ভুল পায়। দেখলেন, যে মানুষটার উপর আপনারা অবিচার করেছিলেন, অত্যাচার করেছিলেন, তাকে ঠকিয়েছিলেন, সেই মানুষটাই আপনাদের হয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছে, অনুরোধ করছে। লজ্জা করে না আপনাদের? এই মানুষটা দেখুন না, সারাটা দিন রিক্সা চালিয়ে যে কয় টাকা ইনকাম করে তাই দিয়ে তার সংসার চালায়। এই মানুষটার দোষ কোথায়? আমি এই মানুষটার দোষ খুঁজে পাচ্ছি না। আপনি যদি কারো 10 টাকা মেরে খান, তাহলে প্রস্তুত থাকুন, আপনার 10,000 টাকা কোথা থেকে নেমে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আমি আমার কথার বদল করতে পারবো না। যেহেতু একবার বলে দিয়েছি যে আপনাদেরকে সাসপেন্ড করা হয়েছে, সেহেতু আমার ডিসিশন আমি চেঞ্জ করতে পারবো না। যাই হোক, আগামীকাল এসে আপনাদের ড্রেসগুলো থানায় জমা দিয়ে যাবেন। আপনারা আসতে পারেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো লোক যে পুলিশ ডিপার্টমেন্টে থাকে, তাহলে জনগণের মনে আস্থা আমার ফিরে আসবে। জনগণ পুলিশ ডিপার্টমেন্টকে সবসময় সেলিব্রেট করে। আমি মনে করি এটা আমার দায়িত্ব। আমি হচ্ছে জনগণের সেবক। জনগণের সেবা করাই আমার কাজ, আর এটাই আমার প্রধান দায়িত্ব। এই নিন, এখানে 500 টাকা আছে। বাচ্চার জন্য খাবার কিনে নিয়ে যাবেন, ওষুধ কিনে নিয়ে যাবেন। আর যদি কখনো কোনো সমস্যা হয়, থানায় এসে কমপ্লেন করে যাবেন। জি স্যার, অবশ্যই স্যার। ঠিক আছে। আল্লাহ আপনার ভালো করুন। আসসালামু আলাইকুম স্যার। আয় কামলা, এদিকে আয়। আরে মনি, কেমন আছিস তুই? কতদিন পরে দেখা। আই ছোট লোকের বাচ্চা, তুই আমার নাম ধরে ডাকছিস কেন? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার নাম ধরে ডাকিস? আর এখানে কৃষি অফিসটা কোন দিকে বলতো? আরে মনি, তুমি আমার চিনতে পারো নাই? আমি সৈকত, আমরা একসাথে পড়াশোনা করতাম। আই তুই সৈকত হোস আর যেই হোস না কেন, সেটা জেনে তো আমার কোনো দরকার নেই। তুই হলি সামান্য একজন চাষা। একসাথে পড়াশোনা করেছি ঠিকই, কিন্তু তোর লেভেল আর আমার লেভেলটা এখন সেম জায়গায়। আমার সঙ্গে এত কথা না বাড়িয়ে বল, কৃষি অফিসটা কোন দিকে? কৃষি অফিস তো আছে। কৃষি অফিসই কার সাথে কাজ? কৃষি অফিসারের সাথে কোনো কাজ আছে? হ্যাঁ, আমার কৃষি অফিসারের সাথেই একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ আছে। 50 লাখ টাকার প্রজেক্ট। তোর সঙ্গে এখানে বসে না ফালতু কথা বলার মতো সময় আমার কাছে। যদি বলিস তো বল, কৃষি অফিসটা কোন দিকে? ও, 50 লাখ টাকার প্রজেক্ট তোমাদের কাছে? আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। আচ্ছা, প্রজেক্টের ব্যাপারে পুরোপুরি একটু খুলে বলতে পারো আমারে? এই তোকে বলে কি হবে রে? আর তুই কি কৃষি অফিসারের পিয়ন? চামচামি করে 10 টাকা নিবি? আর মনি বুঝি না, রাস্তাঘাটে কিসব মূর্খদের সাথে তুই কথা বলিস? তুই তাকারি করে কথা বলে। আচ্ছা, আপনাদের সাথে কথা কও আমার ভুল হয়ে গেছে। আমি যে কাজ করছিলাম ওইটাই ভালো ছিল। ভাবিলাম স্কুল বন্ধু, বহুদিন পর দেখা হলো, একটু কথা। কিন্তু ও যে এতটা অহংকারী হয়ে গেছে আর জেদি হয়ে গেছে, এটা যদি জানতাম তাহলে আমি কথা করতে আসতাম না। শোন, যার কাছে টাকা থাকে সে একটু অহংকারী হয়ে। তোর কাছে টাকা নেই তাই তোর মধ্যে কোনো অহংকার নেই, আমার কাছে টাকা আছে তাই আমার মধ্যে অহংকার আছে। এত কথা আমি তোর সাথে বাড়াতে চাচ্ছি না। কৃষি অফিসটা কোন দিকে, আল্লাহর রাস্তায় আমাকে সেটা বলে উদ্ধার কর। যে আপনারা এমন ব্যবহার করবেন, তাহলে আপনার সাথে এসে এভাবে কথা। আচ্ছা, কৃষি অফিস ওই পাশে আছে, আপনি যান, যে কথাবার্তা করতে যান। আচ্ছা ভাইয়া, তোমার কি এখানে কাজটা শেষ হয়েছে? একটু কৃষি অফিসে যেতে হবে, একটা ইমার্জেন্সি মিটিং আছে। এই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি কাকে ডাকছেন? একটা কামলাকে মিটিং করার জন্য ডাকতেছেন? আরে আপনি তো আজীব মান। আরে কাকে কি বলছেন? না জেনে শুনে মানুষের সম্বন্ধে কথা বলা কি আপনাদের কালচার? আপনি ওনাকে চেনেন? উনি কে? আপনি মনে হয় এলাকায় নতুন এসেছেন, তাই না? তার জন্য ওনাকে না জেনে শুনে কথা বলছেন? আরে উনি হলো আমার বড় ভাই, এই এলাকার কৃষি অফিসার। কি? উনি কৃষি অফিসার? মানে আমাদের প্রজেক্টটা ওনার সাথে হওয়ার কথা ছিল। আরে ভাই, বলো তো ওনারা কারা? তোমার সাথে আজে বাজে ব্যবহার করছে, আর কোথা থেকে আসছে এরা? আমাকে একটু বলো তো ব্যাপারটা, আমি তো কিছুই বুঝতেছি না। আমি তোকে বুঝিয়ে বলছি। শোন, যাদের সাথে এই প্রজেক্টের মিটিং হওয়ার কথা ছিল এনারাই তারা। আর এই যে মানুষটাকে দেখতে পাচ্ছিস, এ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, একসাথে পড়াশোনা করতাম।
কিন্তু ও যে এত বড় অহংকারী হয়ে গেছে এটা জানতাম। আরে আমি কাজ করছিলাম, এদিকে প্রজেক্টের দেখাশোনা করছি, হঠাৎ করে এসে আমাকে কামলা বলে উল্টাপাল্টা কথা বললো, গালি দিল। আমার পোশাক আশাক দেখে আমাকে মূর্খ টূর্খ বলে যা না তাই বলল। পরবর্তীতে আমি তাদের সাথে একটু ভালো ব্যবহার করতে গেলেও আমার সাথে খারাপ আচরণ করলো। এই তো, এই আর কি। সৈকত, তুমি কৃষি অফিসার? জি, আমি কৃষি অফিসার। আই রিয়েলি সরি, আসলে আমি না বুঝতে পারিনি তোমার ড্রেস আপ, তোমার চলাফেরা, কথা কোনো কিছুর সঙ্গে না অফিসার অফিসার ভাবটা নেই। আর ক্ষেতের মধ্যে কাজ করছিলে তো আমি মনে করেছি তুমি হয়তো বা কামলা দিয়েই খাবে। আই রিয়েলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা, তুমি আমার কাছে ক্ষমা কেন চাচ্ছ? ক্ষমা চাওয়ার তো কিছু হয়, কারণ তুমি যেটা করেছো সেটা ইচ্ছাকৃত ভাবে করেছো। মানুষ ক্ষমা চায় ভুল করলে, তুমি কোনো ভুল করো। তুমি আমার পোশাক আশাক দেখে বিচার করে নিয়েছো আমি একজন কামলা মূর্খ। আমি চাষি, আমরা গ্রামে থাকি, গ্রামের পরিবেশে বড় হয়েছি। সবসময় শুট বুট করে থাকতে ভালো লাগে না। তোমার সাথে আমার মিটিং ছিল বিকাল 3টায়, এখন বাজে 2টা। আমি 1 ঘন্টার ভেতরে ফ্রেশ হয়ে অফিসে চলে যেতাম। তখন তোমার সাথে পরিচয় হলে নিশ্চয়ই এতটা খারাপ আচরণ হতো না। যাক, ভালো হয়েছে। তোমার সাথে যদি এখন না দেখা হতো তাহলে নিশ্চয়ই আমি বুঝতে পারতাম না যে তোমার মনের ভিতরে কতটা অহংকার লুকিয়ে আছে। আমার ভাবতেও অবাক লাগছে যে তোমার মতো মানুষের সাথে আমি পড়াশোনা করেছি। আরে এত অহংকার কিসের? টাকার অহংকার দেখাচ্ছ? শোনো, তোমাকে একটা কথা বলি, টাকা পয়সা বেশি দিনের নয়, ভালো ব্যবহারে মানুষ মনে রাখে। টাকা আজ আছে কাল নেই। শোনো, টাকা পয়সা কিন্তু ফকিরেও ইনকাম করে। তুমি একটা কথা বলেছিলে না, প্রজেক্টটা 50 লাখ টাকা। আরে এরকম 50 লাখ টাকা প্রতিদিনের প্রজেক্টে আমি সাইন করি, আর তুমি তো জাস্ট আমার একটা ক্লায়েন্ট। আমি ভেবেছিলাম তোমার প্রজেক্টটা আমি অ্যাকসেপ্ট করে নেব, বাট সরি টু সে, তোমার প্রজেক্ট অ্যাকসেপ্ট করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব। কারণ যে মানুষটা মানুষকে সম্মান করতে জানে না, তার প্রজেক্ট আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। ছোট, ফাইলটা দে তো। এই ফাইলটাই তো জমা দিয়েছিলেন, তাই না? আপনাদের প্রজেক্ট আপনার কাছেই রাখুন। এই প্রজেক্টে আমার সাইন করার কোনো প্রয়োজন নেই, আর এই প্রজেক্টটা আমি ক্যান্সেল করব। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, এই প্রজেক্টটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি প্লিজ এই প্রজেক্টটা ক্যান্সেল করবেন না, আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি। এই প্রজেক্টটা আপনার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট আমার সম্মান। তাই আমার সম্মান বিক্রি করে আমি আপনার প্রজেক্ট অ্যাকসেপ্ট করতে পারবো না। আর আপনি আমার কাছে এই বিষয়টা নিয়ে দ্বিতীয়বার কোনো রিকোয়েস্ট করবেন, কথাটা মাথায় রাখবেন। ছোট, চল। এই, তুই কে? আর আমার গাড়ির এখানে কি করছিস? ম্যাডাম, আমি আপনার নতুন ড্রাইভার। বাবা আপনার গাড়ি বহুদিন যাবত চালিয়েছেন। আমার বাবা অসুস্থ তো, এর জন্য বাবার বদলে আমি এসেছি। যাক, ভালো কথা, কিন্তু তোমার ইউনিফর্ম কোথায়? আসলে গতকাল রাতে বাবাকে নিয়ে আমি একটু হাসপাতালে ছিলাম, তাই বাড়িতে যাওয়ার সময় পাইনি। আর আমার তো ইউনিফর্ম নেই, এর জন্য আর ইউনিফর্ম পরা হয়নি। বাবার ইউনিফর্ম আমার গায়ে হয় না, আর তাই তো তাড়াহুড়ো করে চলে এসেছি। ঠিক আছে, কমসে কম তো ভালো একটা শার্ট পরে আসবা না, কি ফকিনির মতো চলে আস। আচ্ছা, আমি বুঝি না, একটা ভালো শার্ট পরে আসলে কি হতো? তুমি তো খুব ভালো করেই জানো যে আমার সাথে কিনা তোমার যেতে হবে, নিজেকে কিভাবে প্রেজেন্টেশন করতে হয় সেটাই জানো না। তোমার জন্য তো মানুষজন আমার উপর হাসাহাসি করবে। সরি ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। এই, একদম ন্যাকামি বন্ধ করো। আর এইসব সরি টরি বলে আমি একদমই পছন্দ করি না। দরজা খোলো, আমার দেরি হয়ে যাচ্ছে। গতকালকে তোমাকে একটা জরুরি ফাইল দিয়েছিলাম, সেই ফাইলটা কোথায়? ও সরি স্যার, আমি না ভুলে গিয়েছি। ফাইলটা আমি নিয়ে আসছিলাম, গাড়িতে ফেলে চলে আস। আমি এক্ষুনি ড্রাইভারকে কল দিচ্ছি, ও নিয়ে আসতেছে। হ্যালো, আই শোন, গাড়িতে একটা ইয়েলো কালারের ফাইল রাখা, ফাইলটা নিয়ে তাড়াতাড়ি বসের রুমে চলে আয়, তাড়াতাড়ি। সবকিছু ঠিক আছে, কিন্তু তোমাকে যে বলেছিলাম কোরিয়ার ক্লায়েন্টের সাথে কথা বলছি না। আসলে স্যার সবকিছু ঠিকঠাক ছিল। যে ছেলেটি ট্রান্সলেটর হিসেবে কাজ করে ও আসলে ছুটিতে গেছে, যার কারণে ক্লায়েন্টের সাথে এখনো কথা বলতে পারিনি। কোরিয়ান ক্লায়েন্টের কাছে যে ফাইলটা আছে, এটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি। আর
এই ক্ষতিপূরণ কিন্তু তোমাকে দিতে হবে মাইন্ডি। স্যার আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই। এই তুই এখানে কি বলবি? হ্যাঁ, অন্য একজন ড্রাইভার হয়ে এখন এখানে দাঁড়িয়ে আছিস, জানি কি যা। তুমি কি বলতে চাও তুমি বলো, আমি শুনছি। আসলে স্যার আমি তো অনার্স পাস, আর তাছাড়া আমি কোরিয়া যেতে চেয়েছিলাম, এর জন্য কোরিয়া ভাষাটা শিখেছিলাম। শিওর, ওয়াই নট? 안녕하시오. 좋습니다. 나는 당신이요. 여기 있어요. স্যার উনি বলল এই কোম্পানির সাথে তারা ব্যবসা করতে রাজি আছে। বাহ, তুমি তো অনেক সুন্দর করে কোরিয়ান ভাষায় কথা বলতে পারো। তোমার কাছে আমি অনেক থ্যাংক ইউ ম্যাডাম। বেয়াদবি মাফ করবেন, আপনার কিছু কথা বলতে চাই। ম্যাডাম, সকালবেলা আপনি আমার সাথে অনেক খারাপ আচরণ করেছেন। আমি ইউনিফর্ম পরিনি বিধায় আপনি আমাকে গালিগালাজ করেছেন। আমার বাবা অসুস্থ ছিল, আমি তাকে নিয়ে হাসপাতালে ছিলাম। আমার কতটা দুশ্চিন্তা হচ্ছিল এটা কিন্তু আমার বাবা আপনার ড্রাইভার ছিলেন, অনেক বছর ধরে গাড়ি চালিয়েছেন, কিন্তু দেখুন আমার বাবার জন্য আপনার সিম্প্যাথি ছিল না। আপনি জিজ্ঞাসাও করেননি আমার বাবা কেমন আছে। আমি এই কোম্পানিতে অনেক আগে থেকে চাকরির জন্য চেষ্টা করেছি, কিন্তু কপালের লিখন হয়তো হয়নি। আমি চাইলে আপনার মুখের উপর জবাব দিতে পারতাম, কিন্তু দেইনি কেন জানেন? কারণ আমার বাবা আমাকে এসব শিক্ষা দেয়নি। তুমি যে আমার কোম্পানির এমপ্লয়ি, এটা ভাবতে আমার লজ্জা লাগে। আর তোমাকে অনেকবার আমি বলেছি মানুষের কাপড় চোপড় দেখে তাকে জাজ করবো না। একটা মানুষ শিক্ষিত না অশিক্ষিত তার কাপড় চোপড় দেখে কিন্তু বোঝা যায় না। একটা ছেলে বিপদে পড়ে তোমার কাছে আসছে আর তুমি তার সাথে এমন খারাপ ব্যবহার করা শুরু করলে। যে ছেলেটার সাথে তুমি বাজে আচরণ করলে আজকে কিন্তু তোমার বিপদের দিনে সেই ছেলেটাই কাজে আসলো। আজকে সে যদি কোরিয়ান ভাষায় আমাদের ক্লায়েন্টের সাথে কথা না বলতো তাহলে আমাদের ডিলটা হাতছাড়া হয়ে যেত। সে শিক্ষিত এবং ইন্টেলিজেন্ট বলেই কিন্তু সে এই ডিলটা করতে পেরেছে। আর যদি সেই ডিলটা করতে না পারতো আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি নেই। আজকে একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ার হয়ে গেছে, তুমি যে এই ছেলেটার সাথে যে খারাপ আচরণ করছো আমার সামনে, আমার মনে হয় আমার অগোচরে তুমি কোম্পানির সকল এমপ্লয়ীদের সাথে এর চেয়ে আরো অনেক খারাপ খারাপ আচরণ। আর একটা কথা কান করলে শুনে রাখো, তুমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার না করো তাহলে মানুষের ভালোবাসা পাবে, কাউকে বিপদের সময় পাশে পাবে না। আমি চাই তুমি এরই মুহূর্তে ওর কাছে ক্ষমা চাইবে, আর ক্ষমা না চাও তাহলে দারোয়ান ডেকে গার ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। আই এম সো সরি, আসলে আমি বুঝতে পারিনি। আমি এখন থেকে কারোর সাথে খারাপ আচরণ করব না, কারো পোশাক আশাক নিয়ে বাজে কথা বলবো না, কারো মনে কষ্ট দিয়ে কথা বলবো না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তোমাকে আমি অনেক অপমান করছি। তোমার বাবা অনেকদিন যাবত আমার সাথে আছে, আমার ড্রাইভার হিসেবে কাজ করতেছে, তাকেও আমি কখনো সম্মান দিয়ে কথা বলিনি। প্লিজ মাফ করে দাও, আর কখনো এরকম আচরণ করবো না। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন আমার সামনে থেকে বিদায় হও। আবার যদি এই ফাইলের প্রয়োজনে তোমাকে ডাকতে হয় আমি ডেকে নেব। স্যার তাহলে আমি আসি। দাঁড়াও, তুমি না বলেছিলে আমাদের কোম্পানিতে জবের জন্য অনেকবার ট্রাই করেছিলে? তোমাকে আর ট্রাই করতে হবে না, তুমি এই কোম্পানিতেই জব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন না। আরে ঋণ বলছো কেন? তোমাদের মতো ট্যালেন্টফুল যারা আছে তাদেরকে তো কোম্পানিতে রাখবো আমি।